প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বিগত ক্লাসগুলোতে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ক্লাস করেছো, এতে আমি আশাবাদী। আজ আমরা তোমাদের জন্য আরও নতুন কিছু সেশন নিয়ে আসছি। আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের আজ তৃতীয় ক্লাস। আমি মোহাম্মদ ইমরান হোসেন, প্রভাষক ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ। এখন তোমাদের জন্য আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের প্রথম অধ্যায় উৎপাদন এর বাকি অংশগুলো আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় 1 উৎপাদন। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা হচ্ছে উৎপাদনশীলতা কি, অর্থাৎ আজকে আমরা উৎপাদনশীলতা সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিব। এরপর হচ্ছে উৎপাদনশীলতার প্রভাব বিস্তারকারী উপাদান, অর্থাৎ কোন সকল উপাদান আমাদের উৎপাদনশীলতাকে প্রভাবিত করে সেইগুলো আমরা আলোচনা করব, এবং উৎপাদনশীলতা কিভাবে বৃদ্ধি করা যায় এটার উপায় সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে যাওয়া যাক উৎপাদনশীলতা কি। প্রথমে কিছু কথা বলে নিই। ধরে নাও আজ থেকে 10 বছর আগে একটা মুড়ি, স্বাভাবিক একটা মুড়ি যদি প্রোডাকশনের কথা তুমি বলো, আমরা কিভাবে উৎপাদন করতাম? আমরা এটা চুলার মধ্যে বালির মাধ্যমে চাল দিয়ে গরম করে সেখানে হয়তো বা বাসার মহিলারা অথবা আমাদের কিছু শ্রমিক ব্যবহার করে আমরা সেই উৎপাদনটা তৈরি করতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রাণ অথবা রুচি বিভিন্ন কোম্পানি কিন্তু তারা তাদের মুড়ি উৎপাদন করছে, এবং এই উৎপাদন প্রক্রিয়াতে কিন্তু তারা অটোমেটেড মেশিন ব্যবহার করছে, যার ফলে খুব অল্প সময়ে আগের তুলনায় অনেক বেশি উৎপাদন করা সম্ভব হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে 10 জন শ্রমিক ব্যবহার করে একটা সময় যেখানে সারাদিন 50 কেজি মুড়ি উৎপাদন করা সম্ভব হতো, সেখানে কিন্তু বর্তমানে সেই 10 জনের জায়গায় একজন শ্রমিক ব্যবহার করে এবং কিছু যন্ত্রপাতি সংস্থাপন করে 500 কেজির উপরে মুড়ি উৎপাদন করা সম্ভব হচ্ছে। তাহলে এই যে উৎপাদন করা এবং এটার যে উপকরণগুলো, এই উৎপাদন এবং উপকরণের মধ্যে যে অনুপাতটা সৃষ্টি হচ্ছে সেটাই কিন্তু উৎপাদনশীলতা। তাহলে আমরা বলতে পারি উৎপাদন ও এর উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। তাহলে উৎপাদনশীলতা কি? আমরা উৎপাদন অর্থাৎ একটা কোনো পণ্য উৎপাদন করে যে ফলাফল অর্জন করতে পারবো, সেই ফলাফল অর্জন করতে আমাদের কি পরিমাণ উপকরণ প্রয়োজন হয়েছে বা আমরা ব্যবহার করেছি, এই দুটার অনুপাতকে আমরা উৎপাদনশীলতা বলি। তাহলে উৎপাদনশীলতা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তাহলে উৎপাদনশীলতা হচ্ছে, দেখো, উৎপাদনশীলতা সমান উৎপাদিত পণ্য ভাগ উৎপাদনে ব্যবহৃত উপাদান বা উপকরণ। অর্থাৎ আমরা যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পেরেছি এবং এই পণ্য উৎপাদন করতে আমাদের যে পরিমাণ উপাদান বা উপকরণ ব্যবহার হয়েছে, এটার ভাগ করলে যে ফলাফলটা পাওয়া যাবে সেটাকে আমরা উৎপাদনশীলতা বলি। তাহলে দেখো, একটা সময় যখন আমরা উৎপাদন করতাম মাত্র 50 কেজি মুড়ি সারাদিনে, এবং শ্রমিকে হয়তো আমাদের 10 জন শ্রমিকে 1000 করে যদি হয় বা 100 টাকা করে যদি হয়, 500 টাকা আমাদের ব্যয় হয়েছে। তাহলে উৎপাদিত পণ্যের পরিমাণ কিন্তু 50 কেজি, যদি 10 টাকা করে হয় তাহলে 500 টাকা, এবং উপকরণও 500 টাকা। তাহলে এই দুটা ভাগ করলে আমরা দেখছি যে 1 টাকা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে উৎপাদনশীলতার পরিমাণ হচ্ছে 1। এবার আসো আমরা আধুনিক পদ্ধতি ব্যবহার করে যদি পণ্য উৎপাদন করি, সেক্ষেত্রে 500 কেজি উৎপাদন করা সম্ভব হচ্ছে। যদি 10 টাকা কেজি হয় তাহলে 500 গুণ 10, 5000 টাকায় আমরা পণ্য উৎপাদন করতে পেরেছি, এবং যন্ত্রপাতি সহ আমাদের উপকরণ ব্যবহার হয়েছে মাত্র 1000 টাকা। তাহলে এখানে কিন্তু উৎপাদনশীলতা আগের 1 টাকার তুলনায় বৃদ্ধি পেয়ে 5 টাকা হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে উৎপাদনশীলতা, যত উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমরা উৎপাদন করব, তত উৎপাদনশীলতা বৃদ্ধি হবে। তাহলে উৎপাদনশীলতা বলতে আমরা সর্বশেষ বলি নির্দিষ্ট পরিমাণ সম্পদ কাজে লাগিয়ে যেই পরিমাণ ফলাফল অর্জিত হয় তাকে উৎপাদনশীলতা বলে। অর্থাৎ যেই পরিমাণ আমরা সম্পদ অর্থাৎ উপকরণ কাজে লাগিয়ে যেই পরিমাণ ফলাফল অর্জিত বা অর্জন করতে পারছি, সেটাই হচ্ছে আমাদের উৎপাদনশীলতা। তাহলে এখানে জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের প্রায় আসে, উৎপাদনশীলতা কাকে বলে? এক কথায় বলা যাবে উৎপাদন ও এর উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে।
তাহলে আমরা উৎপাদনশীলতা সম্পর্কে ধারণাটা পেলাম। আমাদের 5 ধরনের উৎপাদনশীলতা আছে এবং এই উৎপাদনশীলতা কিছু গাণিতিক সমস্যা তোমাদের জন্য আগামী ক্লাসে আমি উপস্থাপন করব। তাহলে এবার আসি এই উৎপাদনশীলতার প্রভাব বিস্তারকারী উপাদান কি কি। প্রথমে বলে রাখি, প্রভাব বিস্তারকারী উপাদানের কথা বলতে গেলে প্রভাব জিনিসটা আমরা কিন্তু একটু নেগেটিভলি নিয়ে নিই, যে কিভাবে প্রভাব করবে, কিভাবে ইফেক্ট করবে। কিন্তু প্রভাব বিস্তারকারী উপাদান অর্থাৎ মনে রাখবা যে এটা আমাদের পজিটিভ বা নেগেটিভ, প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনোভাবে আমাদেরকে প্রভাবিত করবে। অর্থাৎ হয়তো আমাদের কাজের অগ্রগতিকে বাড়াবে, না হয় এর ফলে আমাদের কাজের অগ্রগতিগুলো কমে যাবে। তাহলে কিছুক্ষণ আগে আমি তোমাদের উৎপাদনশীলতা সম্পর্কে ধারণা দিলাম যে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে যে পরিমাণ পণ্য উৎপাদন হয় তার অনুপাতকে আমরা উৎপাদনশীলতা বলি। এই উৎপাদনশীলতা যত বৃদ্ধি পাবে একটি কোম্পানি বা একটি কারখানার জন্য, তত বেশি সেটা ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে। তাহলে এই উৎপাদনশীলতা বৃদ্ধি করতে গেলে বা পণ্য উৎপাদন করতে গেলে কোন কোন বিষয় আমাদেরকে প্রভাব ফেলে সেটা আমরা একটু নজর দিই। দেখো, সবার আগে আছে প্রভাব বিস্তারকারী উপাদানকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। অর্থাৎ 3টা ভাগে এখানে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো ভাগ করা যাচ্ছে। প্রথমত হচ্ছে কর্ম সংক্রান্ত বিষয়, অর্থাৎ যারা এখানে কর্মের মধ্যে নিয়োজিত আছে তাদের কর্মের মাধ্যমে কিভাবে এটা প্রভাবিত হয়। দ্বিতীয় হচ্ছে সম্পদ সংক্রান্ত বিষয়, অর্থাৎ যেই সকল সম্পদ আমরা ব্যবহার করব এই সকল সম্পদের কারণে এটা প্রভাবিত হয়। এবং পরিবেশগত কিছু বিষয়ের মধ্যে উৎপাদনশীলতা প্রভাবিত হয়ে থাকে। তাহলে প্রথমে আমরা একটু মৌখিকভাবে আলোচনা করব। তোমরা এটা বইয়ের মধ্যে অবশ্যই এই ছক আকারে সম্পূর্ণ বিবরণটা পাবা। মৌখিক আলোচনা শোনার পর তোমরা বইটা পড়ে সেখান থেকে আরো কিছু জ্ঞান অর্জন করে নিবে। তাহলে দেখো, কর্ম সংক্রান্ত বিষয় কর্মীদের দক্ষতা। সর্বপ্রথম আসছে কর্মীদের দক্ষতা। এখন আমি বলে রাখি, আমরা যে উৎপাদন প্রক্রিয়ার মধ্যে গেলাম, এই উৎপাদন করার জন্য আমরা ইটালি থেকে একটা অত্যাধুনিক মেশিন আমরা ইম্পোর্ট করলাম, করে আমাদের কারখানার মধ্যে সেটা সংস্থাপন করলাম এবং আমাদের যে পণ্যটা আমরা তৈরি করব সেটার পর্যাপ্ত পরিমাণ একেবারে সর্বোচ্চ মানের কাঁচামাল আমরা ব্যবহার করলাম। কিন্তু এই মেশিনটা কিভাবে চালনা করতে হয় কর্মীদের কাছে কিন্তু ঠিক সম্পূর্ণ ধারণাটা নেই। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কাঁচামাল এবং যন্ত্রপাতি অন্যান্য সকল উপাদান খুব ভালো মানের যদি নিয়ে আসি, কিন্তু কর্মী যদি ভালো মানের না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদনের মধ্যে এবং উৎপাদনশীলতার মধ্যে প্রচুর পরিমাণে প্রভাব বিস্তার করবে। তাহলে বোঝাই যাচ্ছে যে কর্মীদের দক্ষতা উৎপাদনশীলতার বিরূপভাবে প্রভাব বিস্তার করে। আবার যদি খুব দক্ষ কর্মী হয় তাহলে সহজত তারা উৎপাদন বৃদ্ধি করতে পারবে। এবার আসো ব্যবস্থাপকীয় উপাদান, অর্থাৎ একটা কোম্পানি যে ম্যানেজমেন্ট পর্যায়ে আছে, কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে চাইলেও ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ ধরে রাখো যে আমাদেরকে বা কর্মীদেরকে কাজের জন্য খুব একটা উৎসাহ করছে না বা তদারকি করছে না বা সঠিক দিক নির্দেশনা দিতে পারছে না। তাহলে এই পর্যায়ে কিন্তু দেখা যাবে আমাদের পর্যাপ্ত পরিমাণ কাঁচামাল, অত্যাধুনিক যন্ত্রপাতি এবং কর্মী থাকা সত্ত্বেও ব্যবস্থাপনার অদক্ষতা অথবা ব্যবস্থাপকীয় সকল উপাদান না থাকায় আমরা কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবো না। এবার হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। উৎপাদন প্রক্রিয়া বলতে বোঝায় একটা উৎপাদনের প্রসেস, অর্থাৎ উৎপাদনটা কিভাবে শুরু হবে এবং শেষ পর্যন্ত কিভাবে এটা পরিচালিত হবে। এই পরিচালনার মধ্যে যদি সমস্যা দেখা দেয় তাহলে আমাদের উৎপাদনশীলতার মধ্যে প্রভাব বিস্তার করবে। এবার উৎপাদন স্তর, বিভিন্ন স্তরে উৎপাদন হয়। যেমন ধরো, প্রথম হচ্ছে কাঁচামালগুলোকে সংগ্রহ করা, এরপরে কাঁচামালগুলোকে ওয়াশ করা। যেমন গত ক্লাসে আমি তোমাদের একটা জুসের ফ্যাক্টরির কথা বলেছিলাম এবং ছবি আকারে দেখিয়েছিলাম। সেখানে কিন্তু উৎপাদনের বিভিন্ন স্তর আছে। প্রথম স্তরে কাঁচামালগুলো সংগ্রহ করে সেগুলো ওয়াশ করা হচ্ছে, এরপর ব্লেন্ড করা হচ্ছে, ব্লেন্ড করার পর সেটাকে রিফাইন করা হচ্ছে, রিফাইন করে প্যাকেটজাত করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা স্তর কিন্তু আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রথম 2টা স্তর খুব ভালো মতো কাজ করার পরও যদি তৃতীয় স্তরে বাধার সম্মুখীন হয় তাহলে কিন্তু পণ্যটা পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করা সম্ভব হবে না, অর্থাৎ উৎপাদনের মধ্যে বাধা সৃষ্টি হবে। আবার একইভাবে প্রত্যেকটা স্তর যদি তাদের প্রত্যেকটা কাজ সূক্ষ্মরূপে উৎপাদন করতে পারে বা সম্পাদন করতে পারে তাহলে কিন্তু আমরা একটা পরিপূর্ণ ভালো একটা পণ্য ব্যবহার করতে পারবো।
এরপর আসে আমরা সম্পদ সংক্রান্ত বিষয়, অর্থাৎ কোম্পানি যে সকল সম্পদগুলা উৎপাদনশীলতা প্রভাব বিস্তার করে। সবার আগে আছে কারিগরি উপাদান, অর্থাৎ কোম্পানি কারিগরি বলতে আমরা মেশিনারিজের কথা বলতেছি। এই কারিগরি উপাদান যদি ভালো না থাকে তাহলে উৎপাদনশীলতাকে প্রভাবিত করবে। অর্থ, কোম্পানির কাছে যদি প্রচুর পরিমাণ অর্থ বরাদ্দ থাকে উৎপাদনের জন্য, তাহলে তারা উৎপাদনশীলতাকে আরো উন্নত মানে নিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবে। কিন্তু পর্যাপ্ত পরিমাণ অর্থ যদি বরাদ্দ না থাকে সেক্ষেত্রে কিন্তু উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে না। এবং ব্যবহৃত কাঁচামাল, অর্থাৎ যে কোনো কিছু কোয়ালিটি কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। অর্থাৎ কাঁচামাল যদি আমাদের খুব ভালো কোয়ালিটির হয় তাহলে কিন্তু আমরা উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবো। যদি ভালো কোয়ালিটি না হয় তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি হবে না। এবার আসো, পরিবেশের কোন সকল বিষয় আমাদের উৎপাদনশীলতাকে প্রভাবিত করবে। আমরা এইখানে বিষয়গুলোর মধ্যে ছিলাম, এই বিষয়গুলো কিন্তু আমাদের হয় কর্মসংক্রান্ত অর্থাৎ ইন্টারনাল বিষয়, এবং সম্পদ, এই দুটো কিন্তু ইন্টারনাল বিষয়। এবার আসি আমরা কিছু এক্সটার্নাল বিষয় কিন্তু আমাদের, যেগুলো আমাদের কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারবে না, এমন কিছু বিষয় কিন্তু আছে আমাদের, যেই সকল বিষয় উৎপাদনশীলতাকে প্রভাবিত করে। যেমন ধরো প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক উপাদান, অর্থাৎ হঠাৎ আমাদের উৎপাদন বৃষ্টি অথবা বন্যা অথবা জলোচ্ছ্বাস, ভূমিকম্প, কোনো একটা প্রাকৃতিক কারণে ব্যাহত হলো, তাহলে এটাও কিন্তু উৎপাদনশীলতাকে প্রভাবিত করবে। আবারও আমাদের যদি প্রতিকূল আমাদের থাকে প্রাকৃতিক পরিবেশ, তাহলে উৎপাদনের মধ্যে আমাদের আরো বেশি লাভবান হব। এরপর সরকারি বিধিবিধান, যেমন আমি বলি যে আমাদের দেশে কিন্তু প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা একেবারে নিষিদ্ধ। তো এই সরকারি বিধিবিধান যদি না থাকতো তাহলে কিন্তু আমরা উৎপাদনশীলতার মধ্যে বাধার সম্মুখীন হতাম না। আবার পরিবেশগত দিকগুলো দিয়েও আমাদের কি করতে হবে, পরিবেশ যেন ক্ষতি না হয় সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া বিন্যাস ব্যবস্থা, অর্থাৎ আমাদের কারখানাটা কিভাবে বিন্যাস করা আছে, কিভাবে সাজানো আছে, এবং এর পরিবেশ, এই সকল বিষয় আমাদের উৎপাদনশীলতাকে প্রভাবিত করে। এই সকল বিষয় শোনার পর তোমরা যদি একটা বার তোমাদের বইয়ের উৎপাদনশীলতায় প্রভাব বিস্তারকের উপাদানটাকে পড়ো, তাহলে খুব সুন্দরভাবে তোমরা এটাকে শেষ করতে পারো। এরপর আমরা আজকের পরবর্তী টপিকসে চলে যাই, সেটা হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়। অর্থাৎ এই উৎপাদনশীলতা আমরা কিভাবে বৃদ্ধি করব। তোমরা অবশ্যই জানো উৎপাদনশীলতা একটা কোম্পানি যত বৃদ্ধি পাবে সেই কোম্পানি কিন্তু তত বেশি লাভবান হবে। তাহলে দেখো উৎপাদনশীলতা বৃদ্ধি করব কিভাবে। প্রথমত হচ্ছে ব্যবস্থাপনার মনোভাব, অর্থাৎ উপর ম্যানেজমেন্ট যেটা আছে, উপর লেভেলে যারা কাজ করে, ম্যানেজমেন্ট যদি চায় তাহলে কিন্তু তারা উৎপাদনশীলতা বৃদ্ধি বা হ্রাস করতে পারবে, উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবে। কিন্তু ম্যানেজমেন্ট যদি ইচ্ছা না করে যে না আমার উৎপাদনশীলতার খুব একটা মনোভাব নেই, তাহলে কিন্তু আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব হবে না। তাই প্রথমে ম্যানেজমেন্টকে চাইতে হবে যে হ্যাঁ আমি চাইতেছি আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি হোক, তাহলে কিন্তু সে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবে। এরপর হচ্ছে উন্নত কাঁচামাল ব্যবহার। আগেই বলেছি যত ভালো কাঁচামাল আমরা ব্যবহার করতে পারবো আমাদের উৎপাদনশীলতা তত বৃদ্ধি পাবে। যেমন ধরো প্লাস্টিকের ক্ষেত্রে যদি আমরা বলি যে আমরা একটা প্লাস্টিকের কলম তৈরি করতে যাব, তাহলে এই কলম তৈরি করার জন্য আমাদের যে প্লাস্টিকটা লাগবে, এই প্লাস্টিক যদি উন্নত মানের না হয় তাহলে মেশিনে দিতে গেলে কিন্তু মাঝে মধ্যে এটা ফেটে যাবে। তাহলে এই যে আমাদের যে এই জিনিসটা নষ্ট হচ্ছে, প্রত্যেকটা জিনিস, এই জিনিসগুলো কিন্তু আমাদের উৎপাদনকে বা সময় মতো যে উৎপাদনটা করা সেটা কিন্তু হ্রাস করে দিবে। এবং যদি কাঁচামাল খুব ভালো থাকে, উন্নত মানের প্লাস্টিকের দানা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু দেখবা যে আমাদের উৎপাদনটাও বৃদ্ধি পাচ্ছে, এবং উৎপাদন বৃদ্ধি পেলেই আমাদের উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে। এরপর আছে আমাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার। আমরা যত ভালো প্রযুক্তি ব্যবহার করব, উন্নত মানের মেশিন ব্যবহার করব, যেগুলো আমাদের অ্যানালগ সিস্টেমে উৎপাদন করা হচ্ছে সেই সকল জিনিস আমরা ডিজিটালাইজ করব, তাহলে দেখবা যে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। এবং যথাযথ বিন্যাস ব্যবস্থা, বিন্যাস বলতে বোঝায় এখানে কারখানাকে কিভাবে সাজানো হয়েছে, অর্থাৎ এমনভাবে কারখানাকে সাজানো হবে যেন উৎপাদন প্রক্রিয়ার মধ্যে কোনো ব্যাঘাত না ঘটে, সুন্দরভাবে সেটা উৎপাদন করা সম্ভব হয়। এরপর আছে উন্নত কার্য পরিবেশ। আমাদের পরিবেশটা খুব অনুকূলভাবে রাখতে হবে যেন কর্মীরা সেখানে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে। এরপর আছে কর্মীদের প্রশিক্ষণ প্রদান, কর্মীদের উৎসাহ প্রদান। কর্মীদের আমাদের যথাযথ প্রশিক্ষণও দিতে হবে এবং তারা যেন স্বতঃস্ফূর্তভাবে কাজ করে, এই জন্য তাদেরকে উৎসাহ প্রদানের ব্যবস্থাও রাখতে হবে।
এবং পর্যাপ্ত অর্থের সংস্থান, কাম্য উৎপাদন স্তর। আচ্ছা, পর্যাপ্ত অর্থের সংস্থান এর আগেও বলেছি, পর্যাপ্ত অর্থ না থাকলে উৎপাদন ব্যাঘাত ঘটবেই। এরপর হচ্ছে কাম্য উৎপাদন স্তর। কাম্য উৎপাদন স্তর বলতে বোঝাচ্ছে যে উৎপাদনের এমন একটা স্তর যেখানে সর্বনিম্ন ব্যয়ে আমরা সর্বোচ্চ পণ্য উৎপাদন করতে পারি। এটাও আমাদের খেয়াল রাখতে হবে। কাম্য স্তর উৎপাদন করলে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। এরপর আছে উৎপাদন শ্রম সম্পর্ক, অর্থাৎ উৎপাদনের সাথে শ্রমের একটা ভালো সম্পর্ক থাকবে। এবং সর্বশেষ হচ্ছে গবেষণা ও উন্নয়ন, অর্থাৎ প্রতিনিয়তই আমাদের উৎপাদন নিয়ে আরও গবেষণা করতে হবে এবং সেটাকে উন্নত থেকে উন্নতর করতে হবে। এভাবে আমরা ধীরে ধীরে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ আমরা উৎপাদনশীলতা কি, এটা প্রভাব বিস্তারকারী উপাদান এবং এই উৎপাদনশীলতা কিভাবে বৃদ্ধি করা যায় এই সম্পর্কে জানলাম। আশা করি তোমরা এই ক্লাসটা থেকে উপকৃত হয়েছ এবং এর মধ্যে কোনো সমস্যা থাকলে তোমরা বই থেকে পড়ে বোঝার চেষ্টা করবা এবং না পারলে আমাকে জানানোর মাধ্যমে অথবা খাতার মধ্যে টুকে রাখবা, যে পরবর্তীতে যেন এই বিষয়গুলো আমরা ক্লাস যখন চালু হবে তখন আলোচনা করতে পারি। তাহলে তোমাদের মঙ্গল কামনা করে এবং সুস্থতা কামনা করে আজকের আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।